আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা? ওকে ভাইয়া, সব কিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। আজকে সাইকেল 2 এর আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা গতদিন হচ্ছে আমাদের যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, সো বায়ুমণ্ডলের পরিচিতিটা জানছি, খুব সুন্দরভাবেই পড়ছি। আজকে আমাদের আরেকটা টপিক দিয়ে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে, ঠিক আছে, ঘূর্ণিঝড় দিয়ে স্টার্ট করব। ওকে, আমরা কি দিয়ে স্টার্ট করব? ঘূর্ণিঝড় দিয়ে স্টার্ট করব। ওকে, সো ঘূর্ণিঝড়টা আছে আমাদের। হ্যাঁ, এইচডাব্লিউগুলো আমি সবারটা দেখতেছি। ওকে, এইচডাব্লিউ এর উপর টি শার্ট পাবা, টেনশন করো না, ওইগুলো রেজাল্টও দিয়ে দেওয়া হবে। ওকে ভাইয়া, চিটাং কখন আসবেন? চিটাং দেখি আসবো, সমস্যা নেই। চিটাংয়ে যাব, প্যারা নিও না। ওকে ওকে, চিটাং যাও। ওকে, চিটাং আমি যাব, সমস্যা নেই। আমি কালকে হচ্ছে ইয়াতে যাব, রংপুরে যাব, বুঝতে পারছো? কালকে রংপুরে যাব। আচ্ছা আসো, আমরা শুরু করি আমাদের পড়ালেখাটা আগে। হ্যাঁ, বাইরে যাই কিছুই হোক না কেন, অফলাইনে যাই কিছুই হচ্ছে না কেন, তোমাদের জন্যই হচ্ছে। বাট এটা আমাদের অনলাইনকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না, বা অনলাইনের পড়ালেখায় কোনো ঘাটতি আনা যাবে না। আমাদের পড়ালেখাটা সবার আগে প্রায়োরিটি দিতে হবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের স্টাডি। হ্যাঁ, ওকে। সাউন্ডটা ধুপ ধুপ করে, সিরিয়াসলি। এখনো কি ধুপ ধুপ করে সাউন্ডটা? হ্যাঁ, দেখো তো ক্লিয়ার না ধুপ ধুপ করে? একটু বললো তো ভাইয়াকে। ক্লিয়ার আছে কিনা দেখো তো সবাই। সবাই একটু বলো ভাইয়াকে যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে। ওকে, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। সো আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। সো আমাদের, তোমরা বইটা পড়তে গেলে অনেক প্যারা পাবা। সেটা হচ্ছে গিয়ে, মনে করো প্যারাটা কি খাবা, যে ঘূর্ণিঝড়টা কিভাবে তৈরি হয়। কারণ বইয়ে অনেক শর্টভাবে লেখা আছে, যে বইটাই পড়ো না কেন, বা ভিজুয়ালাইজেশনটা করতে পারবে না। ওকে, বইটা যখন পড়তে যাবা ভিজুয়ালাইজেশনটা ঠিকভাবে হবে না। ওকে, যে ঘূর্ণিঝড়টা কিভাবে হবে, বা কিভাবে সৃষ্টি হয়, সৃষ্টির কারণটা কি, বিহাইন্ড দ্য সিন কি, সো এটা যেন ভিজুয়ালাইজেশন করতে পারো। আমি অনেকগুলা পিকচার বা ইমেজ বা বিহাইন্ড দ্য সিন মানে কালেক্ট করছি। আজকে তোমাদের আমার হয়তো বা ভূগোলের শিক্ষক মনে হইতে পারে। সো প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, আমরা সুন্দরভাবে পড়ব। আচ্ছা, জাস্ট একটু পৃথিবীর মানচিত্রটা সম্বন্ধে একটু তোমাদের ধারণা দিই। কারণ এই টাইপটা আছে তো, তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তাই ওই আগের আর্কাইভেও এই টপিকটা পাবা না, বুঝতে পারছো? ওকে, এখন আসো, এখন আসো, আসো ভাই। এগুলো কি নোট করবো না? আগে নোট করার দরকার নেই, নোট তো আমি দিয়ে দিচ্ছি। কারণ এটা তুমি কিভাবে আঁকবা বলো, এই এত শর্ট টাইমে তো আঁকা পসিবল না। সো তোমাদের আগে একটু ধারণাটা দিই। এই যে পৃথিবীর মানচিত্র, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, উত্তর ধরা হয় পৃথিবীর মানচিত্রের। তাহলে ওইটা উত্তর হইলে এটা কি হবে? দক্ষিণ সাইড। ইয়েস, ওকে। অ্যান্ড আমাদের এই যে এই জায়গাটায় একটু খেয়াল করো, এটা কি ইন্ডিয়া, আর এই জায়গাটায় হচ্ছে আমাদের বাংলাদেশটা আছে, এই যে এই কর্নারটায়। হ্যাঁ, এই যে এই জায়গাটায় হচ্ছে আমাদের বাংলাদেশ, যদি দেখি। ওকে, ডান। সো আমরা কি দেখলাম? উত্তর চিনলাম, দক্ষিণ চিনলাম। এটা হচ্ছে আমাদের পূর্ব পাশটা। সো পূর্ব পাশটা কিভাবে বুঝবা যে এটা পূর্ব? সেটা হচ্ছে এই যে জাপানটা, তোমরা যারা মানচিত্র নিয়ে ধারণা আছে, এই পাশটাই হচ্ছে জাপান আছে। হ্যাঁ, জাপানে আমরা ছোটবেলায় পড়তাম না? ঠিক আছে, জাপানে আমরা ছোটবেলায় দেখতাম কিনা বলো তো, যে ওই যে ছোটবেলায় পড়ছিলাম হচ্ছে জাপানে প্রথমে সূর্যোদয় হয়। ঠিক আছে, ওকে। সো এইখানে কি হবে? এইখানে হচ্ছে পূর্ব দিকটা, আর এটা কি আমাদের পশ্চিম দিক, পশ্চিম। সো আমাদের এই যে ঘূর্ণিঝড়কে এক এক এলাকায়
এক এক ধরনের নামে ডাকা হয়, বুঝতে পারছো? কোনো জায়গায় বলা হয় টাইফুন, কোনো জায়গায় বলা হয় সাইক্লোন, ঠিক আছে? আবার কোনো জায়গায় বলা হয় টর্নেডো, বুঝতে পারছো? কি কোনো জায়গায় বলা হয় টাইফুন, কোনো জায়গায় বলা হয় সাইক্লোন, আবার কোনো জায়গায় বলা হয় টর্নেডো। সো আমাদের আমাদের যে পড়ার বিষয়টা সেটা হচ্ছে সাইক্লোন, ঠিক আছে? আমাদের একটু দেখো, আমি ইয়েলো কালার কিছু দিচ্ছি, হ্যাঁ? আমাদের এই যে এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে, যে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় টাইফুন। আবার উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর, এই পাশটায় আছে প্রশান্ত মহাসাগর, এটা জাস্ট তোমার জানা লাগবে না বা এখান থেকে পরীক্ষায় আসবে না কখনো। প্রশান্ত মহাসাগরে যে ঘূর্ণিঝড়গুলো হয় সেটাকে বলা হয় হচ্ছে তোমার টাইফুন। তাহলে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে যেগুলো হচ্ছে তাদেরকে আমরা কি বলি? টাইফুন বলি, বুঝতে পারছো? এখন আসো, এখন আসো, এই যে পূর্ব দিকে যেগুলো হয়, ঠিক আছে, পূর্ব দিকে, সো এটাকে বলা হয় হচ্ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগর। এইখানে যে ঘূর্ণিঝড়গুলো হয় এগুলাকে বলা হয় হচ্ছে টর্নেডো, এগুলাকে কি বলা হয়? টর্নেডো। আর এই যে ইন্ডিয়ান ওশান, আমরা আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের যে জানার বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, ঠিক আছে? ভাই কথার সাথে মুখ মিলে না। আচ্ছা, আচ্ছা, সব কিছু আমি রাখ, হ্যাঁ ওয়েব অ্যাপে একবার রিফ্রেশ দাও। প্যারা নিও না তোমরা, প্যারা নিও না, সব ঠিক হয়ে যাবে। এখন দেখো তো ওয়েব অ্যাপে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ওয়েব অ্যাপে সব কিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু দেখো। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আসেন তাহলে যে জায়গাটায় ছিলাম, এই জায়গাটা কি? ইন্ডিয়ান ওশান। সো এই ইন্ডিয়ান ওশানে যে ঘূর্ণিঝড়গুলো হয় এদেরকে বলি হচ্ছে আমরা সাইক্লোন। আবার আমাদের যে দক্ষিণ মহাসাগর, যেটা দক্ষিণ মহাসাগর, এটাকে আমরা সাইক্লোন বলি। সো আমাদের মেইন যে ঘূর্ণিঝড়টা, এটার আলোচনার বিষয় কি আজকে সাইক্লোন নিয়ে জানতে হবে, যে সাইক্লোনটা আমাদের এলাকায় কেন হয়, কি কারণে হয়, ঠিক আছে? ওকে, ভিডিও নাই, এই ব্রাদার ভিডিও নাই, দেখো তো এখন সাউন্ড কমে গেছে না, সব কিছু তো ঠিকঠাক থাকার কথা, ভিডিও আছে তো। এটা কিছু স্টুডেন্টের প্রবলেম, নেটের প্রবলেম ব্রো। ওকে, সব কিছুই ঠিক আছে। এখন আসো, সবাই রেডি? সবাই রেডি ভাইয়ারা? একটু জুম ইন করো, তাহলে ওয়েব অ্যাপের কমেন্টগুলো দেখা যাবে। ওকে, আসেন আসেন, প্যারা নিয়েন না, প্যারা নেওয়ার কিছু নেই। তো আমি একটু সামারাইজ করি, তাহলে তোমরা পুরা ক্লাসটা ফিল করতে পারবা প্রথম দিকের অংশগুলা। তাহলে এটা কি আমাদের উত্তর মেরু, এটা কি দক্ষিণ মেরু, ঠিক আছে? ওইটা পূর্ব, এটা পশ্চিম। ওকে, সো আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গাতেই ঘূর্ণিঝড় হয়, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে আটলান্টিক মহাসাগরে যে ঘূর্ণিঝড়গুলো হয়, ঠিক আছে, এবং উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে যে ঘূর্ণিঝড়গুলো হয় এদেরকে বলা হয় হচ্ছে টাইফুন। আর উত্তর পূর্ব মহাসাগরে যে ঘূর্ণিঝড়গুলো হয় এদেরকে বলা হয় টর্নেডো। আর আমাদের ইন্ডিয়ান ওশান এবং দক্ষিণ মহাসাগরে যে ঘূর্ণিঝড়গুলো হয় এগুলাকে বলা হয় কি? এগুলাকে বলা হয় হচ্ছে আমাদের সাইক্লোন। ক্লিয়ার? তো আমরা আলোচনা করব হচ্ছে আজকে সাইক্লোন নিয়ে, সাইক্লোন কিভাবে সৃষ্টি হয় বা কোথা থেকে সৃষ্টি হয়। আর আমরা ওই যে বরফগুলা, ঠিক আছে, সুনামি টুনামি আপাতত লাগবে না তোমাদের, ঠিক আছে? সো আমাদের সাইক্লোন বিভিন্ন ধরনের হয়, যেমন হচ্ছে মেসোসাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোন, পোলার সাইক্লোন, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন, ঠিক আছে? এই যে এইগুলো এক একটা দেখতে এক এক রকম। তা আমরা আমাদের যে অঞ্চলগুলা, আমাদের যে দক্ষিণাঞ্চলে বা এগুলা বিষুবরেখার কাছাকাছি যে অঞ্চলগুলো আছে, এইখানে যে সাইক্লোনগুলো হয় এগুলাকে কি বলা হয়? ট্রপিক্যাল সাইক্লোন। সো আমরা আজকে কোন সাইক্লোনটা নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে, ঠিক আছে? কোনটাকে? ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে। আর এই সাইক্লোনগুলোকে এক এক সময় এক একটা নাম দেওয়া হয়, যেমন হচ্ছে আমরা দেখব হচ্ছে সিডর, তারপরে হচ্ছে আমাদের ফণি, তারপরে হচ্ছে আমাদের বুলবুল, এই সকল নাম দেওয়া হয় কেন? কারণ হচ্ছে এই চিত্রাং, এই নামগুলোর সাথে আমরা পরিচিত, প্রায়ই শুনছি, এগুলো সবগুলাই হচ্ছে আমাদের ট্রপিক্যাল সাইক্লোন। আমরা যে সাইক্লোনগুলো দেখছি, ঠিক আছে, এই যে এই সাইক্লোনগুলোকে কি নামে রাখা হয়? ট্রপিক্যাল সাইক্লোন। অর্থাৎ যেগুলাই আমরা দেখি, সিডর, আইলা,
তারপরে চিত্রাং। সো যতগুলা হচ্ছে আমাদের সাইক্লোনের নামের সাথে পরিচিত সবগুলোই কোন ধরনের সাইক্লোন ভাইয়া? ট্রপিক্যাল সাইক্লোন। ক্লিয়ার? এইটুকে কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, প্রদীপ দেবনাথ, তোমার সমস্যাটা কি ভাইয়া? মেয়েরা ছেলের নামে চালায় না, তোমার নামে আইডি চালায়, এখানে তো তোমার দেখার বিষয় না ভাইয়া। ঠিক আছে, তুমি ক্লাসে ফোকাস দাও। ওকে, কয়দিন পরেই তোমরা বলো ভাইয়া ক্লাসে কিছু বুঝি না, পারি না। ওকে, সো এইখানে যে আইডিতেই চালায়, এটা তোমার বিজনেস না। তোমার বিজনেস একটু পড়ালেখা করা। অ্যান্ড ফেসবুকে এই যে কিছু দুষ্ট ছেলেপেলে আসো, তোমরা অন্যদের অনেক ডিস্টার্ব করো। সো এটা করো না ভাইয়া। ওকে, আসো। আচ্ছা, ট্রপিক্যাল এটা নাম দেওয়া হয়েছে কেন? ট্রপিক্যাল, ঠিক আছে, ট্রপিক্যাল কি কারণে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমি বলতেছি। এই যে এই লাইনটা দেখতেছো যেটা, এটাকে হচ্ছে বলা হয় হচ্ছে বিষুব রেখা। নাম শুনছো না ছোটবেলায় সমাজ বইয়ে, বিজ্ঞান বইয়ে তোমরা পড়তা? এটাকে কি বলা হয়? বিষুবীয় রেখা। ওকে, সো এই বিষুবীয় রেখা বরাবর এই অঞ্চলগুলোতে যে সাইক্লোনগুলো হয় এটাকে বলা হয় ট্রপিক্যাল সাইক্লোন। সো এখানে বিষুব রেখার উপরে যে সাইক্লোনগুলো হয় এগুলো হচ্ছে, তুমি দেখতে পারতেছো ঘড়ির কাঁটা কি এইভাবে ঘুরে না উল্টা দিকে ঘুরে? এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? সো বিষুব রেখার উপরের দিকের যে অঞ্চলগুলো আছে এদের সাইক্লোনের যে ঘূর্ণনগুলো হয়, ঠিক আছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে। আর আমাদের এই যে বিষুব রেখার নিচের যে সাইক্লোনগুলো, এটা তো ঘড়ির কাঁটার মতো ঘুরতেছে। সো এই রেখাগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে। সো কিছু রিজিয়ন আছে যে সাইক্লোনগুলা যেখান থেকে উৎপত্তি হয় বেশি। সো আমরা হচ্ছে মেইনলি হচ্ছে এই রিজিয়নটা নিয়ে আলোচনা করব। কেন বিষুব রেখার কাছাকাছি অঞ্চলেই সাইক্লোন তৈরি হয়, ঠিক আছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? তোমার মাথায় এখন আসবে যে ভাইয়ার বিষুব রেখার আশেপাশেই কেন সাইক্লোনগুলা তৈরি হয়? প্রশ্ন জাগে কিনা একটু বলো, মনে প্রশ্ন জাগে? ওকে, প্রশ্ন জাগার কথা, যেটা দরকার। দেখো, আমাদের এটা হচ্ছে সান, সূর্যের যে সানলাইটগুলো আসতেছে, আমাদের যে ইকুয়েটর লাইন বা বিষুবীয় রেখা, এই জায়গাটায় সূর্যের রশ্মিটা একদম লম্বভাবে পড়ে, তির্যকভাবে পড়ে। পৃথিবীটা ঘুরতেছে আমাদের, ঠিক আছে, পৃথিবীটা ঘুরতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। পৃথিবীটা কিন্তু এইভাবে ঘুরে, এই যে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। হ্যাঁ, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে, অ্যান্টি ক্লকওয়াইজও না, জাস্ট এইভাবে, ঠিক আছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে। আমি তো উত্তর দক্ষিণ দেখাই দিচ্ছিলাম, আসলে রসায়নের শিক্ষক তো, আমার এটা নিয়ে অনেক পড়া লাগছে লাস্ট 1-2 দিন। সো পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ঘুরে পৃথিবীটা। তো একটু খেয়াল করো, এই যে পৃথিবীর যে মাঝখানের লাইনটা, এটাকে কি বলা হয়? এই লাইনটাকে বলা হয় বিষুবীয় রেখা। ওকে, সো এই বিষুবীয় রেখায় সানলাইটটা কি পড়ে? একদম ডিরেক্ট তির্যকভাবে পড়ে। ভালোভাবে দেখো কিভাবে পড়তেছে, ডিরেক্ট পড়তেছে বা তির্যকভাবে পড়তেছে। ওকে, আর এই মেরু অঞ্চলে কি প্রপার সানলাইটটা পাচ্ছে বলো তো? আমরা একদম তির্যকভাবে কিন্তু পড়ে না মেরু অঞ্চলে। এই বিষুব অঞ্চলে যে পরিমাণ হিটটা দিতে পারে একদম ডিরেক্ট, মেরু অঞ্চলে কিন্তু ওই ধরনের হিটটা পায় না, তির্যকভাবে হিটটা পায় না। সো এখানে তাহলে বুঝেই যাচ্ছে বিষুব অঞ্চলে কি সূর্যের হিটটা বেশি থাকে না কম থাকে? একটু তোমরা বলো, বিষুব অঞ্চলে, ঠিক আছে, সূর্যের হিটটা কি বেশি থাকে না কম থাকে? বিষুব অঞ্চলে যেগুলো আছে সূর্যের হিট বেশি আছে। তাহলে বিষুব অঞ্চলে যে সমুদ্র অঞ্চলগুলো পড়ছে, এই যে এইগুলো তোমরা দেখতেছো, ঠিক আছে, বিষুব অঞ্চলে যে এই যে তোমরা সমুদ্র অঞ্চলগুলো দেখতেছো, এইখানের হিটগুলা মেরু অঞ্চল থেকে বেশি। এই কারণে তোমরা একটু দেখবা যে উত্তর মেরুতে কি সব বরফ না? অ্যান্টার্কটিকা কোথায়? উত্তরে আছে কিনা তোমরা বলো না? নর্থ থেকে কি আসে? উইন্টার ইজ কামিং। নর্থে কি সব আইস আর আইস। তোমরা দেখবা উত্তরের দিকে যত যাবা, ঠিক আছে, তত কি বরফ আর বরফ, কারণ ওইখানে সানলাইটটা কম পায়। বুঝে গেছে? আর এই জায়গাগুলোতে কেন মানে একদম ওয়াটার আর ওয়াটার, কারণ এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের সানলাইটটা একদম ডিরেক্ট পড়ে। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আসো সামনে যাই আমরা। এখন আসো, আমাদের বাংলাদেশের উপর দিয়েও কিন্তু বিষুব রেখা গেছে, তোমরা কিন্তু প্রায়ই পড়ো। হ্যাঁ, বা যারা একটু সাধারণ জ্ঞান পড়ো বা মেডিকেলের প্রস্তুতি যারা নিচ্ছ, তোমাদের সাধারণ জ্ঞানটা কিন্তু লাগে। হ্যাঁ,
সো এখানে কিন্তু প্রায় মনে করো আসে বাংলাদেশের উপর দিয়ে কি বিষুব রেখা গেছে, ইকুয়েটর রেখা গেছে, ওকে, কর্কট ক্রান্তি রেখা বা আরো অনেক কিছু আর কি। এখন আসো এখন হচ্ছে আমরা মেইন রিজনে চলে যাব। সো আমরা একটা রিজন পাইলাম, রিজন 1। সেটা কি পাইলাম? রিজন 1টা পাইলাম হচ্ছে যে এই যে আমাদের বিষুবীয় অঞ্চলটা, এইখানে সূর্যের যে তাপটা বা সানলাইটের যে হিটটা, এটা কি থাকে বিষুবীয় অঞ্চলে বেশি থাকে, ওকে। তো এখন দেখো বিষুবীয় অঞ্চলে যখন সানলাইট বেশি থাকে, ধরো হিট বেশি থাকে, তো এটা কি হয়, এই যে এই জায়গার যে বাষ্পগুলা আছে, জলীয় বাষ্পগুলা, এগুলা কি হয়ে যায়, উত্তপ্ত অবস্থায় বায়ুতে উড়ে যাইতে থাকে, ইয়েস অর নট, উপরের দিকে উঠতে থাকে। এখানে জলীয় বাষ্পগুলা কি হইতে থাকে, যেহেতু এখানে হিটটা বেশি পড়ে, এই অঞ্চলের বায়ুগুলা কি হয়, উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠতে থাকে। এইটুক পর্যন্ত মাথায় ঢুকছে কিনা দেখো, ধাপে ধাপে কিন্তু মনোযোগ দেওয়া জরুরি। তাহলে দেখো এই অঞ্চলটায় যখন জলীয় বাষ্পগুলা হিট হয়ে উপরের দিকে উঠে যাবে, এই জায়গায় কি হবে, একটা নিম্নচাপ তৈরি হবে কিনা, কারণ এইখানে কি হবে, চাপটা কমে যাবে। যখন জলীয় বাষ্পগুলো উপরের দিকে উঠতে থাকবে, তো তখন এই জায়গাটায় কি হবে, চাপটা কমতে থাকবে। ভালোভাবে বুঝো, এই জায়গাটায় কি হইতে থাকবে, চাপটা কমতে থাকবে। সো এইটুক মাথায় ঢুকছে। প্রথমে আমরা কি দেখলাম, বিষুবীয় অঞ্চলে ঠিক আছে, বিষুবীয় অঞ্চলে হিটটা বেশি, যার ফলে এইখানের জলীয় বাষ্পগুলা হিট হয়ে ভ্যাপোরাইজ হয়ে উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে। এবং এই জায়গাটায় কি হয়, যে এই জায়গাটা হালকা হয়ে যায়, বা এই জায়গায় হচ্ছে চাপটা কমতে থাকে, নিম্নচাপ তৈরি হয় একটা, ওকে, নিম্নচাপ তৈরি হয়। ক্লিয়ার। এখন আসো সামনে যাই, নিম্নচাপ তৈরি হইল। দেন যদি আসি, দেখো এই যে এই ফিগারটা আমি দেখাচ্ছি, এই যে বিষুবীয় অঞ্চলের যে জায়গাটা আছে, একটু ভালোভাবে দেখো, বিষুবীয় অঞ্চলের যে জায়গাটা আছে, এল ফর লো, ঠিক আছে। এখানে কি হয়, এই জায়গাগুলোতে লো প্রেশার ক্রিয়েট হয়, এই ইকুয়েটর মানে বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। আর তার আশেপাশে কি থাকে, হাই প্রেশার থাকে, এইচ ফর কি, হাই, মানে বিষুবীয় অঞ্চল ছাড়া বাকি যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কি থাকে, হাই প্রেশার থাকে। ওইখানে আবার লো প্রেশার আছে, সো ওইগুলো দরকার নাই, ঠিক আছে। সো বিষুবীয় অঞ্চলের আশেপাশে কি থাকে, হাই প্রেশার থাকে, আর বিষুবীয় অঞ্চলটায় কি থাকে, আমরা দেখছি লো প্রেশার থাকে। সো এইটু ক্লিয়ার। বিষুবীয় অঞ্চলটায় আমার লো প্রেশার থাকে, একটা মাঝখানে সার্টেন জায়গা যেখানে লো প্রেশার থাকে, আর চারপাশে কি হয়, হাই প্রেশার থাকে। এখন তোমরা আমাকে বলো যে বাতাস থেকে কই যায়, হাই প্রেশার থেকে লো প্রেশারে যায়, না লো প্রেশার থেকে হাই প্রেশারে যায়? বাতাসটা কই থেকে কই যায়, তোমরা আমাকে একটু বলো। বাতাস কিন্তু অলওয়েজ, বা বাষ্পের একটা বৈশিষ্ট্য কি, অলওয়েজ হাই থেকে লোতে যায়। যারা এটা বুঝো না, তোমরা হচ্ছে একটা বেলুন ফুলাইতে পারো, বেলুন, ঠিক আছে। বেলুন যখন ফুলাবা, একটু খেয়াল করো, বেলুনের ভিতরে কি প্রেশার বেশি থাকে নাকি কম থাকে? বেলুনের ভিতরে কিন্তু প্রেশার বেশি থাকে। তো তুমি যখন বেলুনটা ছেড়ে দাও, তখন ভিতর থেকে বাতাসগুলো বের হইতে থাকে, কারণ কি, প্রেশারটা হাই প্রেশার থেকে অলওয়েজ লো প্রেশার অঞ্চলে যাইতে চায়। এটা দেখলে তুমি ইজিলি বুঝতে পারবা। সো এই কারণে এইখানে যে ঘটনাটা ঘটে, যে হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়ায় বাতাসগুলো আসতে থাকে। ভালোভাবে বুঝো, হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়াগুলোতে বাতাস আসতে থাকে, এবং উপর থেকে নিচের থেকে, মানে উত্তর মেরু বলো দক্ষিণ মেরু বলো, দুই দিক থেকেই আসতে থাকে। কারণ এই যে লো প্রেশার ক্রিয়েট হইলো, এই জায়গাটায় কি হয়, এটা ফিল আপ করার জন্য বাতাসগুলো দ্রুত গতিতে ছুটে আসে। আচ্ছা, এখন বাতাস তো আসলেই হবে না, ঠিক আছে, বাতাস জোরে আসতেছে, কারণ যেখানে লো প্রেশার ক্রিয়েট হয়েছে ওই জায়গাটায় জোরে আসতেছে বাতাস, ওকে। এখন বাতাসও আসতেছে, আবার ইন দ্য মিন টাইম তোমার পৃথিবী কি থেমে আছে? ধরো এটা যদি এই গোল্লা জিনিসটা যদি থাইমা থাকতো, তাহলে আমি বুঝতাম হচ্ছে এইখানে বাতাস এসে থাইমা যাচ্ছে। পৃথিবী কি থেমে আছে? বলো তো ভাইয়েরা, পৃথিবীটা কি থেমে আছে আমাদের? পৃথিবীটা থেমে নাই, কিন্তু পৃথিবী কিন্তু ঘুরতেছে। কোন দিকে ঘুরতেছে? এই জায়গাটা হচ্ছে আমার হচ্ছে পশ্চিম, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার পূর্ব। সো পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, অর্থাৎ এই সার্কেলটা এইভাবে ঘুরতেছে, ওকে। সো দেখো এইখানে বাতাস আসতেছে, এইখান থেকে বাতাস আসতেছে, আবার পৃথিবীটাও ঘুরতেছে। তো তখন কি হয়, একটা ঘূর্ণিপাকের সৃষ্টি হয়, ঠিক আছে, একটা কি হয়, ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। দেখো পৃথিবী যখন ঘুরে, বাতাসগুলো যখন আসতে থাকে, দুই দিক থেকে আসতে থাকে। সো এই দিকের বাতাসগুলো আসলে এই যে এইভাবে পৃথিবীর ঘোরার ফলে দেখো এরকম একটা পাকের সৃষ্টি হয়,
ঠিক আছে, এদিকের বাতাসগুলো যখন আসে এই ধরনের একটা পাকের সৃষ্টি হয়। আলটিমেটলি দেখো এই যে এইখান থেকে একটা ঘূর্ণি সৃষ্টি হয়েছে, এইখান থেকে একটা ঘূর্ণি সৃষ্টি হয়েছে। সো এইগুলো কোলাইড হয়ে কি হইতে থাকে, ঘুরতে থাকে, একটা আরেকটারে আরো প্রেসার দেয়, আরেকটা বিকর্ষণ করে। সো এইভাবে কি হয়, পৃথিবীটা একটা ঘূর্ণন বা ঘূর্ণিপাকের তৈরি হয়। কি হইতে থাকে, একটা ঘূর্ণিপাকের তৈরি হইতে থাকে বাতাসের, মানে বাতাসগুলা একটা সর্পিল আকার বা এক জায়গায় লুপে আবদ্ধ হয়ে যায়। কিছুটা বুঝতে পারছো? কিছুটা বুঝতে পারছো? ইয়েস অর নট? আস্তে আস্তে ইমাজিনেশনটা আসতেছে না? ওকে, এই ভিজুয়ালটা না থাকলে তোমরা ইমাজিন করতে পারতে না। এই যে আমি একটু দিলাম, বাতাসের কাজ কি, হাই প্রেশার থেকে লো প্রেশার এরিয়াতে যাওয়া। দেখো এখানে বাতাসগুলো ঘন, ঠিক আছে, হাই প্রেশার, আর এখানে কি দেখো আস্তে আস্তে লো প্রেশারে যাচ্ছে। ওকে, বাতাসের বৈশিষ্ট্য বুঝিয়ে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো প্রত্যেকটা কথা। আর পৃথিবী এই যে এটাও হাই প্রেশার থেকে লো প্রেশার এরিয়াতে আসতেছে বাতাসগুলা। ওকে, ভিজুয়াল করে দিচ্ছি। এই যে এখানে হাই প্রেশার, এখানে হাই প্রেশার, আর পৃথিবী যে ঘুরতেছে, ঠিক আছে, এই ফোর্সটাকে বলা হয় কোরিওলিস। ঠিক আছে, এটাকে কি বলা হয়, কোরিওলিস ফোর্স। এটাকে কি বলা হয়, কোরিওলিস ফোর্স। মানে পৃথিবীটা এইভাবে ঘুরতেছে তোমার, হ্যাঁ, পৃথিবীটা পশ্চিম থেকে পূর্বে এইভাবে ঘুরতেছে, এটাকে কি বলা হয়, কোরিওলিস ফোর্স বলা হয়। ওকে, এখানে না দেই তাহলে ভালোভাবে বুঝতে পারো, কোরিওলিস ফোর্স বলা হয়। আর এইখানে আইসাই তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া মানে পৃথিবী তো চারদিকেই ঘুরতেছে, তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মাঝখানেই কেন কুণ্ডলী তৈরি হইতে হবে, বা মাঝখানেই কেন এত জোরে, ঠিক আছে, এত জোরে, ঠিক আছে, কেন কুণ্ডলী তৈরি হইতে হবে? বুঝতে পারছো? দেখো এই যে মেরু অঞ্চল, ভালোভাবে দেখো, মেরু অঞ্চলেও পৃথিবী ঘুরে, বাট ওইখানে ঘূর্ণনের বেগ কত বলো তো? এখানে দেখতে পারতেছো কোনো একটা লেখা? মেরু অঞ্চলে যখন পৃথিবীতে ঘুরে, ওইখানে ঘূর্ণনের বেগ কত, 0 কিলোমিটার/আওয়ার। আস্তে আস্তে কি দেখো ভেলোসিটি বাড়তেছে না? ঠিক আছে, আবার দেখো নিচ থেকেও আস্তে আস্তে মাঝখানে বাড়তেছে। মানে এই যে বিষুবীয় অঞ্চলটা যেটা আছে, আমরা যে অঞ্চলটা দেখলাম বিষুবীয় অঞ্চল, ঠিক আছে, এই বিষুবীয় অঞ্চলে, ঠিক আছে, এই বিষুবীয় অঞ্চলে কি হয়, এই ঘূর্ণনের বেগটা অনেক বেশি। এই বিষুবীয় অঞ্চলে ঘূর্ণনের বেগটা অনেক বেশি। এই দেখো এইখানে কিন্তু আমি তীর চিহ্ন দিচ্ছি। সো এই গতিবেগটা বেশি থাকার কারণে, ঠিক আছে, গতিবেগটা বেশি থাকার কারণে কি হয়, এখানে একটা কুণ্ডলী তৈরি হয়ে যায়। অভিজিৎ চক্রবর্তী, ঠিক আছে, অপার ভাই পড়াইছে এটা। আচ্ছা আমি জানি না, ঠিক আছে, ফিজিক্সে পড়তে পারো, বাট আমার তো কেমিস্ট্রিতে এটা দায়িত্ব তোমাদের পড়ায় দেওয়া। হ্যাঁ, অপার ভাই কোন চ্যাপ্টারে পড়াইছে? ওকে, অপার ভাই কোন চ্যাপ্টারে পড়াইছে বইল? চ্যাপ্টার 6 মনে হয়, হ্যাঁ। ওকে, ও গ্র্যাভিটি। আচ্ছা যাই হোক, গ্র্যাভিটিতে কি তোমাদের ঘূর্ণিঝড় আছে নাকি? গ্র্যাভিটিতে কি তোমার ঘূর্ণিঝড় আছে নাকি? মানে ও ওই যে ওই ফোর্সের কথাটা, হ্যাঁ, আচ্ছা ফোর্সটা পড়াইছে মনে হয়। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এই টার্ম ছিল না। ওকে, আসো আসো। ও কেন্দ্রমুখী বল, হ্যাঁ, কেন্দ্রমুখী বলের তো অনেক কিছু আছে এখানে, আমি আর ফিজিক্সে ঢুকতেছি না, আমি জাস্ট বেসিকটা আলোচনা করে দিচ্ছি। ওকে, পৃথিবীর ঘূর্ণন তোমরা পড়ছো। সো বিষুবীয় অঞ্চলে কি হয়, ঘূর্ণনটা অনেক বেশি হয়, প্রায় 1650 কিলোমিটার/আওয়ার। সো এই কারণে এইখানে কি হয়, এই মনে করো তোমার কোরিওলিসিস ফোর্সটা কাজ হয়, কারণ এইখান থেকে যখন আসে, একটু ভালোভাবে বুঝছো, এখানে একটা মিরর ইমেজের মতো কাজ করে। এইখান থেকে যখন আসে এটা এইদিকে কাজ করে, তুমি যখন ওইটার পার্সপেক্টিভে যাবা ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে বাম দিক থাকবে। আবার এইখান থেকে যখন আসে এই ঘূর্ণনের ফলে, পৃথিবীর ঘূর্ণনের ফলে এটা এইদিকে হয়ে যায়। তো তখন কি হয়, এই যে কুণ্ডলীটা তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? এই যে এইভাবে কুণ্ডলীটা তৈরি হয়। অ্যান্ড এটা কি বুঝাইছি দেখো, এইখানে হচ্ছে বাতাসগুলো উপরের দিকে উঠতে থাকে। আমি যে কথাগুলো বলছি সবগুলাই ভিজুয়াল করাইছি, যে বাতাসগুলো যখন উপরের দিকে উঠতে থাকে, একটু খেয়াল করো এই জায়গাটায়, বাতাসগুলা কি থাকে, উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, উপরের দিকে যখন উঠতে থাকে হালকা হয়ে, তখন হচ্ছে এই ঘূর্ণনের ফলে কি হয়, এই ঘূর্ণনের ফলে হচ্ছে এই যে কুণ্ডলীটা, এই স্পাইরাকাল, এই যে কুণ্ডলী, ধরো এটা যদি সেন্টার হয়, ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা ঘূর্ণন তৈরি হয় বাতাসের। এই ঘূর্ণনটাকে আমরা কি বলি, ঘূর্ণিঝড় বলি বা সাইক্লোন বলি। বুঝতে পারছো? তো সাইক্লোনটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে, সাইক্লোনটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে, সেটা একটু বইল। শিহাবুল হাসনাত নাফিস, আজকের ক্লাসের পর পর একটু কাইন্ডলি লেকচার স্লাইডটা দিয়ে দিন,
কালকে তো আমরা সাথে সাথেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের লেকচার স্লাইডগুলো কোথায় থাকে জানো? ক্লাসের উপরে থাকে। তোমরা তো সাইকেলের নতুন, ক্লাসের উপরেই লেকচার স্লাইডটা থাকে, বুঝতে পারছো? ওকে ওকে, ক্লাসের উপরেই কি থাকে? লেকচার স্লাইডগুলো থাকে। তো তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, না জেনে কেউ কমেন্ট করো না, বা জিজ্ঞেস করো ভাইয়া স্লাইডগুলো কই দেওয়া থাকে। ওকে, এখন আসো। সো ঘূর্ণিঝড়টা এইভাবে তৈরি হয়। সো এটাই হচ্ছে তোমার জানার বিষয় ছিল, ঘূর্ণিঝড়টা কিভাবে তৈরি হয়। এত জিওগ্রাফি শেখার দরকার ছিল না, জাস্ট ছোট্ট করে 10 থেকে 15 মিনিট কিভাবে ঘূর্ণিঝড়টা আমাদের তৈরি হয়। ঠিক আছে, সো এই জাস্ট হচ্ছে কিছু ফিগার দেখানো যে কিভাবে তৈরি হয়, আর কিছু না। সো এইখানে একটু বলি, ঠিক আছে, ঘূর্ণিঝড়টা কিভাবে বড় আকার লাভ করে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া ঘূর্ণিঝড়টা কিভাবে, ঠিক আছে, বড় আকার ধারণ করে, কারণ এটা তো একটা ছোট্ট পরিসরে থাকে। তো তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, ঠিক আছে, তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, আর দাগানো বইয়ের পিডিএফ দাও নাই কালকে? দিছো? আচ্ছা, দাগানো বইয়ের পিডিএফও দেওয়া হয়েছে ভাইয়া। সো এটা দেখে নিও তোমরা, হ্যাঁ, দেখে নিও, চেক করে নিও, সবই দেওয়া হয়েছে। ওকে, সো একটু খেয়াল করো, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া ঘূর্ণিঝড়টা কিভাবে বড় আকার ধারণ করে। প্রশ্ন জাগে কিনা, ইয়েস অর নট বইলো একটু। সো এটা একটু বলি তোমাদেরকে। ঘূর্ণিঝড়টা একটা লুপ হলে আটকা পড়ে যায়। ধরো এখানে এই ঘূর্ণিঝড়ের বাতাসগুলা যখন উপরের দিকে উঠতে থাকে, ভালোভাবে বুঝছো, বাতাসগুলা যখন উপরের দিকে উঠতে থাকে, সো নিচের দিকে কি থাকে? নিচের দিকে তো তাপমাত্রা অনেক বেশি থাকে, মানে সমুদ্রতলের পৃষ্ঠে। সো যতই উপরে যাবে তাপমাত্রা কি কমবে না বাড়বে? তোমরা একটু বলো তো। যত উপরের দিকে যাবে বাতাসগুলা, তখন তাপমাত্রা কি একটু কমতে থাকবে। দেখো, যত উপরের দিকে যাবে তাপমাত্রা কমতে থাকবে, আমরা গতদিন পড়ছিলাম, ঠিক আছে। যত উপরের দিকে যাবে তাপমাত্রা কি হবে? কমতে থাকবে, ঠিক আছে, তাপমাত্রাটা কি হবে? কমতে থাকবে। এখন তাপমাত্রা কমতে থাকলে এই যে জলীয় বাষ্পগুলা কি হয়ে যাবে? ঘনীভূত হয়ে যাবে কিনা, ইয়েস অর নট? জলীয় বাষ্পগুলা কি হয়ে যাবে? ঘনীভূত হয়ে যাবে না? কারণ ও তো বাষ্প আকারে যাচ্ছিল, উপরে গিয়ে তাপমাত্রা কমতেছে। সো যখন জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে যাবে, এই বাতাসের ঘূর্ণনের ফলে ও কি করবে? এই কেন্দ্রে সেন্টারে এসে পড়বে। এটাকে বলা হয় হচ্ছে আই অফ স্ট্রম, মানে এই যে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ের চোখ বলা হয় এটাকে। সো এটা কি হবে? যখন উপরের দিকে উঠতে যাবে তখন হচ্ছে এই পাকের ফলে সে ঘনীভূত হয়ে আবার নিচের দিকে আসবে। সো এইভাবে কি হয়? ঘূর্ণিঝড়ের আকারটা, স্ট্রমটা, আইটা বড় হইতে থাকে এবং তার বিস্তৃতিটা দেখো চারপাশে ছড়ায় যায়। সো এইভাবে বড় হইতে থাকে, বুঝতে পারছো? মানে নিজের লুপ হলেই সে কি করে? আটকায়া যায়। সো ঘূর্ণিঝড় এখন একবার যখন সৃষ্টি হয় তখন এটা আস্তে আস্তে বড় হইতে থাকে। আর তোমাদের মনে একটা প্রশ্ন জাগে বা একটা ভুল ধারণা, সাংবাদিকরা অনেক ভুল বলে যে উপকূলে আসলে মনে হয় ওই গাছপালার বাতাসে বা গাছপালা আমাদের ঘূর্ণিঝড়কে আটকায় দেয়, তাই না? একটা প্রশ্ন জাগে না যে উপকূলে যখন আসে গাছপালা তখন ঘূর্ণিঝড়কে বাধা দেয় বা ঘূর্ণিঝড় আটকায় দেয়, বা অনেক সুশীলরাও বলে যে গাছপালা না থাকলে এই ঘূর্ণিঝড় আমরা প্রোটেক্ট করতে পারতাম না, অনেক কিছু বলে। বাট আসলে মেইন রিজন হচ্ছে ঘূর্ণিঝড়টা আপনা আপনিই থেমে যায়। কারণ হচ্ছে যখন সে হচ্ছে উপকূলে আসবে, বুঝো ব্যাপারটা, বুঝো, যখন সে উপকূলে আসবে, উপকূলে আসলে যে ঘটনাটা ঘটে তার হচ্ছে এই যে এই আই অফ স্ট্রম, ঘূর্ণিঝড়ের যে উৎস বা ঘূর্ণিঝড়ের চোখ, সেটা নষ্ট হয়ে যায়। কারণ কি? ঘূর্ণিঝড়ের মূল উৎস কোথায় বলো তো? সমুদ্রপৃষ্ঠ, যেখানে হচ্ছে তাপমাত্রাটা, বিষুব অঞ্চলের তাপমাত্রাটা সবচেয়ে বেশি ছিল, ঠিক আছে। বাট যে সে যখন উপকূলে আসবে, তো তার কি এই যে এই উৎসটা পাবে যেখান থেকে জলীয় বাষ্প তৈরি হচ্ছিল, ইয়েস অর নট? উৎসটা কি আর পাবে? উৎসটা কিন্তু আর পাবে না। সেই কারণে উপকূলে আসলে দেখবা শেষ হয়। বাট কিছু ঘূর্ণিঝড় এত বড় হয়ে যায়, ঠিক আছে, ঘূর্ণিঝড়ের এত বড় হয়ে যায় যে হচ্ছে এগুলো উপকূলে এসে থামতে একটু টাইম নেয়। এই কারণে আমাদের পরিবেশ বিজ্ঞানীরা বলে গাছ থাকলে ভালো। বাট হ্যাঁ, গাছ থাকলে ভালো কোন ক্ষেত্রে? যে তোমার ঘর বাড়ির ক্ষতি হবে না বা অনেক কিছু। বাট ওই গাছ যে পুরোপুরি ঘূর্ণিঝড় থামায় দেয় এটা ভুল। ঘূর্ণিঝড় নিজে নিজেই থেমে যায়, বুঝতে পারছো? ঘূর্ণিঝড় নিজে নিজেই থেমে যায়। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, কারণ তার আই অফ স্ট্রম মানে হচ্ছে ঘূর্ণিঝড়ের চোখটা, সে যখন উপকূলে আসে, ঠিক আছে, তখন মনে করো শেষ হয়ে যায়। সো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে অনেক কথাবার্তা। সো এটা যেহেতু ঘূর্ণিঝড় থেকে একটা এমসিকিউ আসে, মানে সমুদ্র পৃষ্ঠে কত তাপমাত্রায় থাকলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, বা কত তাপমাত্রায় ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়, সেটা কি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কত তাপমাত্রায়?
আমার সাথে একটু পড়ো, স্যারের বইও আছে, আমি দাগাইয়ে দিব, ঠিক আছে? সেটা কত? 27°C তাপমাত্রায়। ওকে, 27°C তাপমাত্রায় ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়। আর ঘূর্ণিঝড়ের কারণ সর্বোচ্চ তোমার 2 নম্বরে চাইতে পারে বা নাও চাইতে পারে। এটা একদম লেস ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এত লেস ইম্পর্টেন্ট একটা টপিক, এইখান থেকে একটা প্রশ্নই বেশি আসে। আর চাইলে ঘূর্ণিঝড়ের গতিবেগটা আসতে পারে। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখো, ঠিক আছে? ঘূর্ণিঝড় যখন হয়, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ঘূর্ণিঝড় যখন হয়, ঠিক আছে, তখন ভাই বৃষ্টি হয় কেন? তাই না? তোমাদের মনে একটা প্রশ্ন জাগে না, যে ঘূর্ণিঝড় যে এরিয়াতে হয় ওই এরিয়ায় মানে ঘূর্ণিঝড় আসার আগে ওই এরিয়াগুলোতে বৃষ্টি হয় কেন? ঠিক আছে, কারণ কি, যখন ঘূর্ণিঝড় তৈরি হয়, দেখো তো এই যে মেঘের ঘনত্বগুলা কি হচ্ছে, মেঘগুলা হচ্ছে ঘনীভূত হয়ে যাচ্ছে না ঘূর্ণিঝড়ের উপরের পোর্শনে। তো তখন দেখবা ঘূর্ণিঝড়ের আশেপাশের এলাকা জুড়ে বৃষ্টি হইতে থাকে, কারণ তখন ওইখানে ওই বাতাসের প্রভাবে আর তাপমাত্রা কমার কারণে মেঘগুলা ঘনীভূত হইতে থাকে। সো এই কারণে মেঘ যত ঘন হবে, মেঘে মেঘে সংঘর্ষিত বৃষ্টিপাত হয়। সো তখন একটু মাথায় রাখো যে হচ্ছে তখন বৃষ্টিপাতটা হয়। আর আরেকটা জিনিস তোমাদের জলোচ্ছ্বাস নিয়ে জানার একটা আগ্রহ থাকতে পারে। জলোচ্ছ্বাস, ভাইয়া জলোচ্ছ্বাস জিনিসটা কি? ঠিক আছে, সো ঘূর্ণিঝড় যখন আসে, একটু দেখো, এই যে এখানে আমি ঢেউ ঢেউ দেখাচ্ছি। তো যখন সমুদ্রের উপকূলের দিকে আসে ঘূর্ণিঝড়টা, তখন সমুদ্রের উপকূলের কি হয়, পানির উচ্চতাটা বেড়ে যায়। ঠিক আছে, যখন সমুদ্রের দিকে আসে, দেখো এখানে একটু দিয়ে রাখছি, এটা অনেক কিছু পিকচার তোমরা দেখতে পারো, এই ঘূর্ণিঝড়ের চোখটা কেমন হয় বা কিভাবে তৈরি হয় এই জিনিসগুলা। আর কোন কোন সময় ঘূর্ণিঝড়টা কোথায় বেশি হয়, ঠিক আছে, এটা একটু বলে দিই। এই যে এটা হচ্ছে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধে কি হয়, সেপ্টেম্বর থেকে জুন, মানে জুলাই থেকে সেপ্টেম্বরে উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়গুলো বেশি হয়। আর দক্ষিণ গোলার্ধ, মানে আমরা যে গোলার্ধে আছি, দেখবো হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের ভিতরে, দেখো না কাল বৈশাখী ঝড় কত কিছু আসে, আমরা যে নাম দিছি, তাই না? ফেব্রুয়ারি মার্চের বা এপ্রিলের মাঝামাঝিতে আমাদের এই জায়গাগুলোতে হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই ঘূর্ণিঝড়গুলো হয়। আমরা তো কয়েকদিন আগেও ডিসেম্বর মাসেই তো একটা ঘূর্ণিঝড় দেখলাম না, বড় সড়ো ঘূর্ণিঝড়, ঠিক আছে? সো আমাদের এই এরিয়াগুলোতে ঘূর্ণিঝড়, আবার আমাদের কিন্তু প্রতিনিয়তই, এটা এমন না, তোমাদের মনে হইতে পারে যে ঘূর্ণিঝড়ই তৈরি হয় ওইটা উপকূল পর্যন্ত আসে। সব ঘূর্ণিঝড় কিন্তু উপকূল পর্যন্ত আসে না, হ্যাঁ, কিছু কিছু ঘূর্ণিঝড় ওই সমুদ্রে তৈরি হয়ে সমুদ্রেই শেষ হয়ে যায়, বুঝতে পারছো? ওইগুলো এত স্ট্রং হয় না। আমরা যেগুলো দেখতে পাই, ঠিক আছে, আমরা যেগুলো দেখতে পাই যেগুলো স্ট্রং, সেগুলাই আমাদের এইখানে আসে। তারপরে আসো এই যে জলোচ্ছ্বাস যেটা, ঠিক আছে, জলোচ্ছ্বাস যেটা যখন ঘূর্ণিঝড় হয়, ঠিক আছে, ঘূর্ণিঝড় যখন হয় একটু খেয়াল করো, এই যে এই জায়গাটায় তোমরা দেখতেছো, এই সমুদ্র পৃষ্ঠের ইয়াটা আমরা যদি বলি, সমুদ্রের তলের যে এই যে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতাটা সেটা বেড়ে যায় উপকূলের দিকে। সেই যে উচ্চতাটা যখন বেড়ে যায়, তখন কি হয়, যে এটাকে বলা হয় জলোচ্ছ্বাস। সো এই দেখো ন্যাচারাল এটা এরকম ছিল, ঠিক আছে, ন্যাচারালি হচ্ছে সি লেভেলটা এরকম ছিল, বাট যখন জলোচ্ছ্বাস হয় আস্তে আস্তে সি লেভেলটা বাড়তে থাকে। সো তখন কি হয়, উপকূলে বন্যা হইতে থাকে, ঠিক আছে, বন্যা হয়, বা অনেক সময় 10 মিটার পর্যন্ত, সমুদ্র উপকূলে 10 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হইতে পারে। সো এই জিনিসটা, এই যে দেখো সি লেভেল এইটুক, বাট যখন ঘূর্ণিঝড় হয়, এই যে পানি আস্তেছে 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 এগুলো কিন্তু ডুবাই দিয়ে চলে যাবে, বুঝে গেছে? সো যখন ঘূর্ণিঝড় হয় তখন সমুদ্র উপকূলে সি লেভেলটা, মানে হচ্ছে সমুদ্র উপকূলে আসার সময় পানির যে হাইটটা, ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠের যে হাইটটা এটা বেড়ে যায়, বুঝতে পারছো, ফুলে যায়, কারণ ঘূর্ণিঝড়ের এই প্রভাবগুলো তো নিচ দিয়েও আসে, ঠিক আছে, উপর দিয়ে তো আসেই, ঠিক আছে, আবার আয়ের ফলে ওই যে নিচ দিয়েও তো প্রভাব আসে, ঠিক আছে, ওয়েভগুলা নিচ দিয়েও আসে। তো তখন হচ্ছে এই যে সমুদ্রের ইয়াগুলা বেড়ে যায়, যে ঢেউগুলা, সমুদ্র উপকূলের ঢেউগুলা বেড়ে যায়, ঠিক আছে। সো তখন হচ্ছে আমাদের এই জলোচ্ছ্বাসটা হয়, এই যে সি লেভেলটা বেড়ে যাওয়া, এটাই। আর কিছু মনে করো এই পর্যন্ত হওয়া সবচেয়ে বড় ঘূর্ণিঝড় যেটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে টাইফুন টিপ, ঠিক আছে, আজ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় যেটা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে টাইফুন টিপ। ওকে, আচ্ছা, জোয়ার ভাটা কেমনে হয় এগুলো এখন আমরা জিজ্ঞেস করি না। আর ঘূর্ণিঝড়টা আমরা স্যাটেলাইটে বা উপর থেকে যখন দেখি, দেখো এই যে এটা হচ্ছে আমাদের উপকূল, স্যাটেলাইট থেকে যখন দেখি, এই যে দেখো এটা হচ্ছে আই সেন্টার, ঠিক আছে। তো দেখো কত এরিয়া জুড়ে, প্রায় 10 থেকে 20 কিলোমিটার এরিয়া জুড়ে, বা কখনো কখনো 200 কিলোমিটার এরিয়া জুড়েও ঘূর্ণিঝড় হয়, বুঝতে পারছো? ওকে,
হ্যাঁ, টাইফুন তোমরা কিভাবে ফেস করবা? টাইফুন তো আর আমাদের এরিয়াতে হয় না, বুঝে গেছে? টাইফুন টিপ। ওকে, আচ্ছা, আর বাংলাদেশে যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় এখন পর্যন্ত হয়েছে সেটার নাম কি বলো তো? সিডর। 2007 সালে হয়েছিল, আমরা নাম শুনছিলা কিনা? ঠিক আছে, সিডর। বাংলাদেশে এখন পর্যন্ত এটার আইটা এখানে ছিল, ঠিক আছে? এটা প্রায় বিশাল এরিয়া জুড়ে এই ঘূর্ণিঝড়টা হয়েছে। সো মোটামুটি ঘূর্ণিঝড় নিয়ে যা আলোচনা করছি সবার মাথায় ঢুকছে তো? আমি জাস্ট যদি কিছু সামারি, কিওয়ার্ড সামারি করি, তাহলে তুমি কি বলবা? এক হচ্ছে বিষুব রেখা, একটু দেখো, এত কিছু পড়া লাগবে না, এটা থেকে যে আহামরি প্রশ্ন আসবে এরকম না। বিষুব রেখায়, হ্যাঁ, বিষুব রেখায় কি হবে? বিষুব রেখায় তোমার হচ্ছে, আমি যদি বলি সুন্দরভাবে, বিষুব রেখায় হচ্ছে হিটটা বেশি, সানলাইটটা ডিরেক্ট পড়ে, ঠিক আছে? হিট বেশি। তো সমুদ্র পৃষ্ঠের জলীয় বাষ্প, জলীয় বাষ্প কি হয়ে যাবে? সমুদ্র পৃষ্ঠের জলীয় বাষ্পগুলা হচ্ছে উপরে ওঠা শুরু করবে, হ্যাঁ, হিট হয়ে, হিটের ফলে কি হবে? উপরে উঠতে শুরু হবে। স্টার্ট করবে। সো যার ফলে কি হবে? নিম্নচাপ তৈরি হবে। সো এই নিম্নচাপই হচ্ছে মেইন কারণ, হ্যাঁ। নিম্নচাপ তৈরি হলে কি হবে? আশেপাশে থেকে, ঠিক আছে, আশেপাশ থেকে বাতাস উচ্চ গতিতে আইসা নিম্নচাপ অঞ্চলে আসবে, তাই না? নিম্নচাপ অঞ্চলে আসবে এবং ফাইনালি যদি আমরা বলি, ফাইনালি সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে। মেইন রিজনটা কি? পৃথিবীর ঘূর্ণন বেগের কারণে এই অঞ্চলে, এটা যদি কখনো খ নাম্বারে আসে, খ নাম্বার ছাড়া কখনো আসবে না, বুঝে গেছে? ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ বা কিভাবে তৈরি হয়, খ নাম্বারে যদি আসে, এই অঞ্চলে বাতাসগুলো সাপের মতো বা সর্পিলাকার ভাবে একটা ঘূর্ণন প্যাকেট তৈরি হয় বাতাসের মধ্যে। ঘূর্ণন প্যাকেট তৈরি হয়। সর্পিলাকার ঘূর্ণন প্যাকেট তৈরি হয়। ওকে, ডান। সো এইটাকে আমরা কি বলি? এর ফলে ঘূর্ণিঝড় তৈরি হয়। এর ফলে কি তৈরি হয়? ঘূর্ণিঝড় তৈরি হয়। শেষ। এই লাইনগুলো লিখে দিলে টিচার খুশি। মানে আমরা অনেক সময় বইয়ে দেখবে এত হাবিজাবি লাইন লেখা আছে যেগুলো দরকার নেই, হ্যাঁ। আর ঘূর্ণিঝড় তৈরির জন্য সমুদ্র পৃষ্ঠের, ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠের টেম্পারেচার কত থাকবে বলো তো ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য? বলো তো? 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইটুকু জানলেই হবে। তো চলো আমরা একটু বইয়ে যাই, ঠিক আছে? আমরা একটু বইয়েও দেখি, বইয়ে হচ্ছে কিভাবে কি লেখা আছে। বইয়ের পিডিএফটা আছে আমাদের কাছে, হ্যাঁ। সো বইয়ে এই যে এগুলাই বলছে, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস, ঠিক আছে? তুমি ওইটা রেডি করো না ব্রাদার, এই যে পিডিএফটা যে পড়াবো। সো দেখো, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সৃষ্টিতে কি কি প্রভাবক, এইটা বড় জোর এমসিকিউতে আসতে পারে। দেখো, তাপমাত্রা, আমরা দেখছি তাপমাত্রা কি কাজ করে প্রভাবক হিসেবে? বলো তো তোমরা, বলো। তাপমাত্রা কাজ করে তো, হ্যাঁ। তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব, আমরা দেখছি না? এই সবগুলোরই কারণ দেখছি। এবং সমুদ্রের জলীয় বাষ্পের অবস্থা পরিবর্তনের প্রভাব রয়েছে। এই চারটা জিনিস প্রথমত এটা একটু মাথায় রাখতে হবে। এবং আমরা যতগুলা এই যে পুরা হিস্টোরিটা পড়লাম, পুরা হিস্টোরিতে কিন্তু এই চারটা রিজন ছিল। তারপরে তুমি এইগুলা নিচের গুলো একটা রিডিং পড়তে পারো, ভাইয়া যা যা বলছি সবই আছে, বাট তোমার ইম্পর্টেন্ট লাইনগুলো আমি একটু দেখাই দিই, হ্যাঁ। বইয়েতে এত ফিগার নেই, আমি যদি ওইভাবে না দেখাইতাম ফিগারগুলো তোমার ভিজুয়ালাইজ করতে ঝামেলা হইতো। ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ কয়টা? দুইটা। সাইক্লোন, ঠিক আছে, সাইক্লোন সৃষ্টির বা ঘূর্ণিঝড়। একটা হচ্ছে গভীর সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রা। এখন কেন উচ্চ তাপমাত্রাটা হয় আমরা বুঝতে পারছি তো ভাইয়া? ইয়েস, সবাই একটু বললো গভীর সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রা। এখন উচ্চ তাপমাত্রাটা কেন হয় আমরা বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার? কারণ কি, এটা বিষুবীয় অঞ্চলে টেম্পারেচারটা বেশি থাকে এবং তির্যকভাবে সানলাইটটা পড়ে। আর সমুদ্রের বায়ুমণ্ডলে নিম্নচাপ সৃষ্টি। ওকে, যখন তাপমাত্রাটা বাড়বে, তাপমাত্রা বাড়লে কি হবে? জলীয় বাষ্পগুলো উপরের দিকে যাবে। তো
তো যার ফলে কি হবে, নিম্নচাপ সৃষ্টি হবে। তো সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হইতে হয়। তো 27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে কি কোনো ব্যাপার বিষুবীয় অঞ্চলে? তোমরা বলো, এখানে ঘূর্ণিঝড় হবে না তো কই হবে? তোমরা একটু বলো, 27 ডিগ্রি পৌঁছে কি ব্যাপার বিষুবীয় অঞ্চলে? যেভাবে সূর্য ডাইরেক্ট হিট দেয়, ঠিক আছে, ওই জায়গায় যদি তোমারে আমারে নিয়ে রাইখা দেওয়া যায়, ঠিক আছে, আমি চিন্তা করছি তোমাদের গার্ডিয়ানরে বলবো যে শাস্তি টাস্তি এত কিছু না, শাস্তি হচ্ছে সমুদ্রের মাঝখানে নিয়ে বিষুবীয় অঞ্চলে ছেড়ে দিবেন, ঘূর্ণিঝড়ে নাকানি চুবানি খেয়ে পোলাবেন, ঠিক হয়ে যাবে, যেগুলি পড়ালেখা করে না, ঠিক আছে। সেই শাস্তি, মাইরেও লাভ হবে না, বইকেও লাভ হবে না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে সার্ভাইভ করে আসতে পারবে সে এমনিই হচ্ছে বিশ্ব রেকর্ড করে ফেলবে। ওকে, আসো সামনে যাই, ঠিক আছে। এখানে আমাদের ঘূর্ণিঝড় নিয়ে কিছু বলছে, দেখো এই জায়গাটা রিডিং পড়বা। এই যে সময় অঞ্চল হিসেবে গ্রীষ্মকালের শেষে বিষুবীয় রেখা বা নিরক্ষীয় রেখার উত্তর দিকে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে অক্ষাংশের মধ্যবর্তী সামুদ্রিক অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আর বঙ্গোপসাগরে দেখো কি বলছে, বঙ্গোপসাগরে বছরের প্রায় সময় এই তাপমাত্রা থাকে। গভীর সাগরের বায়ুমণ্ডলে নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের ভারী বাতাস সেদিকে প্রবল বেগে ধাবিত হয় এবং বাড়তি তাপমাত্রার উত্তপ্ত হয়। তখন অক্ষ বরাবর পৃথিবীর ঘূর্ণন গতির প্রভাবে উত্তপ্ত বায়ু ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে থাকে। এখন প্রত্যেকটা লাইন কি ভিজুয়াল করতে পারতেছো? প্রত্যেকটা লাইন এই যে ভাইয়া যে পড়তেছি ভিজুয়াল করতে পারতেছো? ফিগারগুলো দেওয়াতে ভালো হয়েছে না? ফিগারগুলো আমি স্লাইডেও দিয়ে দিব তোমাদের, তাহলে তোমার ভিজুয়ালাইজেশনটা আসছে। আমার এই যে এই একটা টপিকের উপর আমার 40 মিনিট ক্লাস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, এমনি চ্যাপ্টারটা ছোট, বাট তোমার কাছে যেন ইন্টারেস্টিং লাগে। ওকে, ঠিক আছে, তোমার কাছে যেন ইন্টারেস্টিং লাগে, এই কারণে আমি ব্যাক এন্ডে এই কাজগুলো করছি। তো তখন উপরের বাতাসের তাপমাত্রা কম, এই যে আমরা বলছিলাম না, উপরের বাতাসের কি তাপমাত্রা কম এবং জলীয় বাষ্পের ঘনত্ব বেশি থাকায় তা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, যা যা বলছি সব লাইনই আছে ইনশাল্লাহ, হচ্ছে ক্লাসের বাইরে কোনো লাইন পাবা না। হ্যাঁ, তারপর দেখো বৃষ্টিপাতের ফলে জলীয় বাষ্প থেকে সুপ্ত তাপ ছেড়ে দেয়, যা বাষ্পীভবন বাড়িয়ে দেয়। এই সুপ্ত তাপের প্রভাবে সমুদ্রের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, ফলে ঠিক আছে বিশাল এলাকা জুড়ে বায়ুমণ্ডলের চাপ ও তাপমাত্রা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। তারপর নিম্নমুখী বায়ুর নিম্নচাপটি কেন্দ্রমুখী হয় এবং চারদিক থেকে ধেয়ে আসা বায়ুচক্র আবর্তিত হতে থাকে। এই অবস্থাটি হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় গঠনকালে চক্রাকারে আবর্তিত বায়ুর একটি কেন্দ্র থাকে, তাই না? একে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বা আমরা কি বলছি স্ট্রম আই বলা হয় বা চোখ বলা হয়। ঠিক আছে, এটি একটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত। কয়েল অফ স্নেকসও বলা হয় বা সাপের কুণ্ডলী বলা হয়। এক এক বিজ্ঞানী যার ইমাজিনেশনে যা আসছে তাই দিয়ে দিবা। তো তুমি যদি নতুন কিছু আবিষ্কার করো, তোমার ইমাজিনেশনে যা আসবে, যার মতো মনে হবে তার মতো নাম দিয়ে দিবা, তাইলে হয়েছে। স্যাটেলাইট বা উপগ্রহ থেকে প্রাপ্ত সাইক্লোনের ছবি, এতে সুস্পষ্ট যে প্রচণ্ড গতিসম্পন্ন কেন্দ্র বায়ুকুণ্ডলী দ্রুত গতিতে ছেয়ে আসতেছে। স্যাটেলাইট থেকে একটা মনে ছবি দিচ্ছে, ঠিক আছে, এই যে এই ছবিটা। তো এই সাদা কালো ছবি দেখে আমরা কিছু বুঝবো না বইয়ের, ঠিক আছে, এগুলা জাস্ট কেবল তো কিভাবে তৈরি হয়েছে এগুলা দেখছি। এইখানে তুমি একটা এক্সট্রা লাইন দেখতে পারো যে সাইক্লোনের গতিবেগ কমপক্ষে মানে কতটুকু হইতে পারে, এগুলো মেডিকেলে আসে 63 কিলোমিটার বা 24 মাইল হতে হয়। ঠিক আছে, সাইক্লোন তুমি কখন বলবা? যখন গতিবেগটা 63 কিলোমিটার বা প্রায় 40 মাইল হবে ঘন্টায়, এগুলো। আর জলোচ্ছ্বাস সৃষ্টি, দেখো জলোচ্ছ্বাস কিভাবে সৃষ্টি হয় এটা একটু দেখো। ঘূর্ণিঝড়ের আরেকটি মারাত্মক দিক হচ্ছে জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়ের আঘাতে সমুদ্রের পানি বিশাল ঢেউ তৈরি করে। ঠিক আছে, ঘূর্ণিঝড় যখন আঘাত করে সমুদ্রের পানি কি করে? ঢেউ তৈরি করে। এসব ঢেউ যতই সমুদ্রের তীরের কাছাকাছি আসে তখন এসব ঢেউ আরো দীর্ঘ হয়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের রূপ নেয়। ঢেউয়ের উচ্চতা 100 ফুট পর্যন্ত উঁচু। ভালোভাবে বুঝো, ঢেউয়ের উচ্চতা কি হয়? 100 ফুট পর্যন্ত উঁচু হয় এবং ঘন্টায় গতিবেগ 500 মাইলেরও বেশি হয়। তো সমুদ্র তলদেশে ভূমিকম্প, ভূমিধস ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেও সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এরূপ জলোচ্ছ্বাসকে কি বলা হয়? সুনামি বলা হয়। মানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসটা হবে, আমরা তো একটা জলোচ্ছ্বাস দেখছি। আর ভূমিকম্প, ভূমিধস আর আগ্নেয়গিরি অগ্নুৎপাত, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যে জলোচ্ছ্বাস তৈরি হবে এটাকে কি বলে? সুনামি বলে। তো সুনামি আর ঘূর্ণিঝড়ের পার্থক্য বুঝছো? অনেক সময় বলে সুনামি হইছে, দেখবা জাপানে প্রায়ই কি হয়? সুনামি হয়, তাই না? জাপানে কি হয়? বিশাল বিশাল সুনামি হয় না? তোমরা পড়ছিলা কি না একটু বলো। জাপানে সুনামি কেন হয়? কারণ ওই এরিয়াতে কি হয়? ভূমিকম্প হয়। কয়েকদিন আগে হতো জাপানে প্রায় বিশাল মাত্রার ভূমিকম্প হয়েছে,
অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ধরে ভূমিকম্প হয় জাপানে। সো এই কারণে ওই জাপানে দেখা যায় সুনামিটা বেশি হয়, কারণ জাপান তো সমুদ্রের তীরেই অবস্থিত, প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। সেই জিনিসগুলো, এরূপ একটি সুনামি বা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ঘটে 2004 সালের 26শে ডিসেম্বর তারিখে। তখন ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশ সৃষ্টি হয়েছিল টেকটনিক ভূমিকম্প। ভারত মহাসাগরের তলদেশে এটি সমুদ্রের তলদেশ থাকায় ইউরেশিয়ান প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয়েছিল। বাবা গো বাবা। এছাড়া বাংলাদেশে চৈত্র বৈশাখ মাসে তাপমাত্রা বৃদ্ধির সাথে স্থলভাগের অধিক নিম্নচাপ, মানে বিভিন্ন কাহিনী, বাংলাদেশে কখন হইছে, বিদেশে কখন হইছে, বঙ্গোপসাগরে কি হইছে, কার গরু গাছপালা ছাগল মারা গেছিল, এগুলো তোমরা রিডিং পড়তে পারো। এখানে কিছু সাইক্লোনের নাম দিয়ে দিছে, সাইক্লোন ক্যাটরিনা, ওয়াও, ক্যাটরিনার নাম হচ্ছে হ্যারিকন, হ্যাঁ, সিডর, আইলা, স্যান্ডি, মহাসেন, এগুলা কখন কবে হইছে, কোন দেশে হইছে, এগুলা এগুলা হচ্ছে বিজ্ঞানীরা বিভিন্ন নাম দিয়ে থাকে, বুঝতে পারছো? কারণ এই নামগুলা কেন দেয়, যেন হচ্ছে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। কারণ স্যাটেলাইটে তো আমরা দেখতেই পারি, ধরো 1 মাস আগে, একটু ভালোভাবে বুঝো, ঠিক আছে, 1 মাস আগে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে এটা কিন্তু স্যাটেলাইটে দেখা যায়, এবং এটার গতিবেগটা বোঝা যায় ওই যে স্যাটেলাইটের মাধ্যমে কোন দিকে যাচ্ছে। সো যখন এটার একটা নামকরণ করা হয়, যেমন বলা হয় না হেরিকেন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, সো অনেকে দোয়া করে তখন যে এটার গতিপথটা যেন চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, একজন বলছে ভাইয়া প্লেট কি? প্লেট হচ্ছে ওই পৃথিবীর নিচে অনেকগুলো প্লেট আছে, ঠিক আছে, যে প্লেটগুলোর উপরে, এগুলি আমার থেকে তোমার ভাবি বলতে পারবে, তোমাদের ভাবি ভূগোলে পড়ছে। অ্যান্ড আমি এই লেকচার স্লাইড তৈরি করার আগে তার কাছেই অনেক হেল্প নিছে, আমার একটু বুঝাইয়া দাও এই ব্যাপারগুলো, আমি তো কেমিস্ট্রি পড়াই, আমি এই ভূগোল টুগোল কি পড়াবো, বুঝতে পারছো? সো আজকের ক্লাসে তোমাদের ভাবিরও অনেক অবদান আছে। সো এই আর কি, ঠিক আছে, আজকের ক্লাস শুধু আমি একা নেই। তো এখন এরপরে আসবে হচ্ছে আসল কেমিস্ট্রি, ঠিক আছে, ওকে। আমরা কি শুরু করব এরপরে? আসল কেমিস্ট্রি শুরু করব। সেই কেমিস্ট্রিটা হচ্ছে গিয়ে আমাদের পরিবেশ রসায়নের জন্য যা যা লাগবে, যা কিছু লাগবে সব কিছু আমরা শুরু করব, ওকে। তাই দেখবো ভাবিকে, ভাবিরে তো তোমরা দেখোই ফেসবুকে, এখন আনার দরকার নেই। আচ্ছা শুনো, কথা হচ্ছে আমার শরীরটা আজকে একটু টায়ার্ড, আমি একদম কেমিস্ট্রি পোর্শনটা আমি চাই হচ্ছে এই যে নেক্সট আমাদের কবে ক্লাস, শনিবার ক্লাস, তাই না? শনিবার থেকে আমরা কেমিস্ট্রিটা একদম সুন্দরভাবে শুরু করি। তোমরাও 1-2টা হচ্ছে রিডিং দিয়ে রাখো। নেক্সট শনিবার থেকে, ঠিক আছে, নেক্সট শনিবার থেকে আমরা হচ্ছে একদম কেমিস্ট্রি পোর্শনটা আলাদাভাবে শুরু করব। যা থিওরি পোর্শন ছিল, ঠিক আছে, আমি সব দেখাই দিচ্ছি, ওকে। সো ইনশাল্লাহ এখন চাপ নিলে হচ্ছে কেমিস্ট্রির যে বেসিকগুলো তোমরা অনেক কিছু বুঝবে না, কারণ আমার এখন ব্যারোমিটার বুঝাইতে হবে, তারপরে আরও অনেক কিছু, যে ওই যে আমরা কেন বলি 760 মিলিমিটার মার্কারি প্রেশার, ঠিক আছে, এইগুলো কেন বলি, ঠিক আছে, এইগুলার কারণও বুঝাবো। তো সমস্যা নাই, ইনশাল্লাহ শুরু করব, হ্যাঁ। সো আজকে এইখানে শেষ করি। এইখানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বেশি এমসিকিউ নাই, 2টা এমসিকিউ দেখা যাচ্ছে। কয়টা এমসিকিউ? 2টা এমসিকিউ, ওকে। সো ভালো থাইকো সবাই, সবাই সুস্থ থাইকো, আর দেখা তো হচ্ছে। আর আজকের ক্লাসে একদম পানি ভাত ক্লাস হয়েছে, হ্যাঁ। রংপুরের কোথায় আসবেন? রংপুরে সবাই বলতেছে কারমাইকেল কলেজ, হ্যাঁ। সো আমি যদিও রংপুর চিনি না, ঠিক আছে, তা আমি দেখি রিক্সাওয়ালারে বললে কারমাইকেল কলেজে নিয়ে যাবে, হ্যাঁ। সো কারমাইকেল কলেজেই থাকবো, কারমাইকেল কলেজে বা রংপুরের যারা আসো, দেখি দেখা সাক্ষাৎ হবে না তোমাদের, হ্যাঁ। রাজশাহী আবার আইসা দেখা করবো, সমস্যা নেই, ওকে। আজকের ক্লাসে নোট নেই, হ্যাঁ, নোট নেই। আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট ভিজুয়াল, জাস্ট ফিগারগুলো দেখবা আর বই রিডিং পড়বা, তাইলেই হয়েছে, ওকে। ওকে, আজকে হচ্ছে জাস্ট জানার ক্লাস, নলেজ বিল্ড আপ, হ্যাঁ। আজকে ভূগোল ক্লাস। আজকে কোনো কেমিস্ট্রি পড়ি নাই আমরা, আজকে কি পড়ছি? কেমিস্ট্রি ক্লাসে ভূগোল পড়ছি, ওকে। একজন বলছে নিউ গাড়ি থাকতে রিক্সা কেন? কারণ হচ্ছে রংপুর যে দূর, রংপুরে যাইতে হবে এয়ারে, ঠিক আছে, মানে সৈয়দপুর গিয়ে নামবো, সৈয়দপুর থেকে ওইখান থেকে রিক্সা টিক্সা দিয়ে মানে রংপুরে যাওয়া যাবে, হ্যাঁ। সো রংপুর এর আগে একবার গেছিলাম, অনেক আগে একটা সেমিনারে, কালকে ফার্স্ট, ওকে। কালকে আসবো, কালকে বিকালে দেখি 4টা 4:30 নাগাদ দেখা করবো রংপুরে, ওকে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ইন করো না। একজন প্রশ্ন করছে হচ্ছে ভাইয়া গতিপথ চেঞ্জ হয়ে যায় কিভাবে? এটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে। একটু তুমি চিন্তা করো, ঠিক আছে, ধরো নিচ থেকে একটা বাতাস আসতেছে, পৃথিবী এইভাবে ঘুরতেছে,
তখন বাতাসটা এইদিকে এসে পড়বে। আবার যখন হচ্ছে উপর থেকে একটা বাতাস আসতেছে, পৃথিবী এইদিকে ঘুরতেছে, পৃথিবী এইদিকে ঘুরলে বাতাসটা এইদিকে আসবে। তো তখন কি হবে, এই দিকের বাতাসটা এইভাবে ঘুরবে, এই দিকের বাতাসটা এইভাবে ঘুরবে। সো ওই বাতাসটা আবার ঠেলা দিয়ে এইটাকে এইভাবে ঘুরাইয়ে দিবে, মানে এটা একটা জটিল প্রক্রিয়া, ঠিক আছে? ওকে, জাস্ট মনে রাখবা পৃথিবীর ঘূর্ণনের ফলে ঘুরে, তাইলেই হয়েছে। ওকে, এই ছকটা কি মেডিকেলের জন্য? না না, মেডিকেলে মেডিকেল এত লো হয়ে যায় নাই যে এইসব ইতিহাস তোমাদের জিজ্ঞেস করবে। হ্যাঁ, ছকটক মেডিকেলের জন্য না এটা। হ্যাঁ, মেডিকেলের জন্য যা আছে, আর কারো যদি বিসিএস দেওয়ার ইচ্ছা থাকে, হ্যাঁ, সিডোর কত সালে হয়েছিল, তো তুমি ওইটা দিতে পারো, যে হচ্ছে মেডিকেলেরটা দিতে পারো, বাট দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, টাটা, বাই বাই।